আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুললেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানে উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। দর্শক, 2025 সালের 15 মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল। আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন। এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক, এখানে প্রশ্ন ওঠে, এতটা অপমান সহ্য করেও রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন, কেন তিনি পদত্যাগ করেননি? তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে, যেটি প্রচার হয়েছিল 2024 সালের 20 সেপ্টেম্বর, যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। এবার রাষ্ট্রপতি নিজ মুখে রয়টার্সকে বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার স্বার্থে পদে আছেন, নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব, মধ্যমেয়াদী চুক্তি। এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো, এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমেডি অফ ইরর্স কিভাবে কাজ করছে? সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। গত 16 মাস ধরে হচ্ছে, হবে, দিচ্ছি, দিব, এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর। কিন্তু তার প্রায় 2 ঘন্টা পর বড় একটি বোমা ফাটালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক্সক্লুসিভ খবরটির শিরোনাম হলো, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলেটেড, ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম। যার অর্থ হলো, বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান। বঙ্গভবনে বসে মুখোমুখি কোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি। রয়টার্সের সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তিনি চলে যেতে চান, তিনি চলে যেতে আগ্রহী। রয়টার্স বলছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোলাখুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মাঝপথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। কেন? তার সোজাসাপটা উত্তর, তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন, 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক, অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন, গত প্রায় 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। দর্শক, গত
15ই মে প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতে সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এমনকি বিগত সরকারের আমলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনে প্রধানমন্ত্রীও যেতেন। কিন্তু অধ্যাপক ইউনূসের 15টি বিদেশ সফরের পর এমনটি একটি বারের জন্য দেখা যায়নি। মনে হতে পারে বঙ্গভবন আর প্রধান উপদেষ্টার কার্যালয় দুটি যেন ভিন গ্রহে অবস্থিত। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় আঘাতটা আসে গত সেপ্টেম্বরে। রাষ্ট্রপতি জানিয়েছেন বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট এবং হাই কমিশনগুলো থেকে তার ছবি হঠাৎ করেই সরিয়ে ফেলা হয় এক রাতেই। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এটা একটা সাংবিধানিক প্রধানের জন্য বিশাল প্রতীকী আঘাত। রাষ্ট্রপতি বলেছেন তিনি অনুভব করেছেন এর মাধ্যমে জনগণের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে, যেন সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। দর্শক, গত 15ই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিলেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই নির্দেশটি ছিল মৌখিক এবং অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। রাষ্ট্রপতি রয়টার্সকে বলেছেন তিনি বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে চিঠিও লিখেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলেছেন মাই ভয়েস হ্যাজ বিন স্টিফলেড, মানে তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, মন খুলে সমালোচনা করার কথা বলা সরকারের সময় দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি বলেছেন তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাস ও মিশন থেকে ছবি সরানো নিয়ে রাষ্ট্রপতি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। দর্শক, গত বছরের 19 অক্টোবর জনতার চোখের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র তাকে দিয়ে যাননি। এরপর সরকারের আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। তারপরে শুরু হয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। 2 দিন বঙ্গভবনের সামনে হাউকাউ করে চুপসে যায় তারা। কেন চুপসে যায় সে প্রশ্ন রয়টার্স সরাসরি না করলেও রাষ্ট্রপতির কথায় কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আর জেনারেল ওয়াকার চান দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাক এবং রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই সেনাপ্রধানের নেই। রাষ্ট্রপতি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। দর্শক, আমরা 15 মের ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতির বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ থেকে একে একে তার সব সুবিধা কেড়ে নেওয়া হয়, বাদ দেওয়া হয় তার প্রেস উইংকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতিও। চলতি বছরের 29 জানুয়ারির পর থেকে বঙ্গভবনের ওয়েবসাইটে নতুন কোনো ছবি বা তথ্য আপলোড করা হয় না। এমনকি রাষ্ট্রপতি ও তার স্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসক সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে সেটিরও অনুমোদন দেওয়া হয়নি। প্রশ্ন হলো, গত 16 মাসে এতটা অপমানিত বোধ করার পরও কেন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেননি? রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিক সংকটে পড়তে চাননি। তিনি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় তিনি তার অবস্থান ধরে রেখেছেন। দর্শক, এই যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, এ কথা আমরা জানিয়েছিলাম গত বছরের 20 সেপ্টেম্বরের ভিডিওতে। বলেছিলাম কেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। দর্শক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতি হওয়ার কথা স্পিকার। আবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র থেকে স্বীয় পদ ত্যাগ করতে পারেন, কিন্তু স্পিকার
তো বহু আগেই পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। যদিও সেই পদত্যাগপত্র নিয়ে আছে বিতর্ক, আবার ডেপুটি স্পিকার আছেন জেলে। রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না কেন, সে প্রশ্নের উত্তর হলো রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। সর্বোচ্চ 4 মাসের ছুটি মঞ্জুর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে যেতে হয় স্পিকারকে জানিয়ে যেতে হয় তিনি ছুটিতে যাচ্ছেন। দর্শক, রয়টার্সের খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি এখন চলে যাওয়ার জন্য প্রহর গুনছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তিনি নিতে চান মুক্তির স্বাদ। যদিও বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের সময় মেয়াদ শেষ করতে পেরেছিলেন। যেমন সবশেষ অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছিলেন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন তিনি মাঝ পথেই ইস্তফা দিতে চান। তবে তার আগে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া রাষ্ট্রপতির এমন মন্তব্যগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার নজিরকে সামনে এনেছে, সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দায়িক প্রমাণ হিসেবে রেখে দিলেন। রয়টার্সের সবশেষ প্রশ্ন ছিল, শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা। তবে রাষ্ট্রপতি এই প্রশ্নের উত্তর দিতে চাননি। বলেছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন কোনো দলের সাথে যুক্ত নন, যদিও বলেছেন গত 16 মাসে তার কণ্ঠ ছিল স্তব্ধ। রাষ্ট্রপতি এসব মন্তব্যের ব্যাপারে রয়টার্স অধ্যাপক ইউনূসের প্রেস সচিবের মন্তব্য জানার চেষ্টা করেও পায়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটা সময় চলছে যখন ভারত, রাশিয়া এবং চীনের ত্রিভুজ রাজনীতির প্রতিটি বাঁক বাংলাদেশকে সরাসরি স্পর্শ করছে। কিন্তু সেই মুহূর্তে ইউনূস সরকারের বাংলাদেশ কোথায়? ইউনূস সরকারের বললাম এই জন্য যে তিনি তো এখন সরকার প্রধান, দেশ চালাচ্ছেন। তার পরিকল্পনায়, তার চিন্তায়, তার মেধায়, প্রজ্ঞায় দেশ এগোচ্ছে না পিছাচ্ছে, এটি তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। এবং যখন এর তুল্য মূল্য করা হবে, বিচার করা হবে, তুলনামূলক বিশ্লেষণ অতীতের সঙ্গে করা হবে ভবিষ্যতের কোনো একটা সময় দাঁড়িয়ে, তখন বোঝা যাবে আসলে আন্তর্জাতিক সেলিব্রিটি নামে খ্যাত এই মানুষটি বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন না পিছিয়ে দিয়েছেন। যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি একটু জটিল হলেও এটি নাগরিক হিসেবে আপনার এবং আমার জন্য অত্যন্ত উদ্বেগের, আমাদের প্রত্যেকের জন্য খুবই চিন্তার, যদি আমরা সেভাবে চিন্তা করতে চাই। আর চিন্তা করতে না চাইলে আমি বলবো ভিডিওটি দেখারই প্রয়োজন নেই। কারণ এই যে আলোচনাটি তুললাম, এটিতে আসলে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা বা বাংলাদেশের সিনিয়র কূটনীতিক যারা, তারা প্রশ্ন করছেন যে বাংলাদেশ কি ক্রমশ সাইডলাইনে চলে যাচ্ছে? মানে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট নিয়ে কথাটি শুরু করলাম, এই দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূ রাজনীতি, এর সঙ্গে বৈশ্বিক মোড়লদের যে সম্পর্ক, যে টানাপোড়েন, সেই জায়গায় আসলে বাংলাদেশ এখন কোন জায়গায় আছে? কারণ আজ থেকে কয়েক বছর আগে এই বিশ্ব মোড়লরাই বাংলাদেশের অর্থনীতিকে মিরাকল বলেছে, বাংলাদেশের উত্থানকে, অগ্রগতিকে নানান বিশেষণে বিশেষায়িত করছে। সেই মোড়লরা বা মোড়লদের সহযোগী দেশগুলো বাংলাদেশকে এখন কিভাবে দেখছে, বা বাংলাদেশের যারা বিশ্লেষক আছেন, পর্যবেক্ষক আছেন, গবেষক আছেন, তারা কি ভাবছেন, সেই জায়গাটাতে আসলে খুব একটা আশার কিছু দেখা যাচ্ছে না। ভারত রাশিয়া জোটের সাম্প্রতিক যে উষ্ণতা আমরা দেখেছি অতি সম্প্রতি, এটি কিন্তু নতুন নয়। কিন্তু খেয়াল করলেই দেখবেন যে সময়ের প্রেক্ষাপট এবার
এই গেমটা, খেলাটা আসলে বদলে দিয়েছে। চীনের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র মরিয়া, এই জন্য এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ভারতকে। ভারত আমাদের প্রতিবেশী, অথচ যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর চাপ বাড়িয়েছে, ভারত কিন্তু একবার চীনের দিকে দৌড়েছে, পরে রাশিয়ার দিকে ঝুঁকে গেছে। এখন বিশ্লেষকরা এটাকে বলছেন যে এটা ভারতের স্বাধীন বৈদেশিক নীতির অংশ। এই যে বদলে যাওয়া, এই বদলে যাওয়া ভূ রাজনীতিতে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, নাগরিক হিসেবে এই প্রশ্ন আপনি আমি করতেই পারি। এই জন্যই পর্যবেক্ষকরা শুরুতে যেটি বললাম প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি তাহলে সাইডলাইনে চলে গেছে বা চলে যাচ্ছে? কিছুদিন আগের কথা ভাবুন, যুক্তরাষ্ট্র ভারতকে শায়েস্তা করার নীতি যখন গ্রহণ করলো, ওই যে জরিমানা শুল্ক বলছে ভারত এটিকে, পাল্টা শুল্ক যেটিকে আমরা বলি, তখন দিল্লি চটজলদি গন্তব্য বদলে ফেলেছিল। টানাপোড়েন শুরু হতেই প্রথমে চীনে এসসিও সম্মেলনে অংশ নিয়েছে। এই এসসিও সম্মেলনের পর যুক্তরাষ্ট্রের টনক নড়তে শুরু করেছে এবং সম্প্রতি ভারতে পুতিনকে যে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং কি কি ব্যবসা বাণিজ্যের চুক্তি হয়েছে সব তো আর প্রকাশ পায়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন অনেক চুক্তি এমন হয়েছে, অনেক সমঝোতাই এমন হয়েছে যেটি দুই দেশের স্বার্থের কারণেই প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে আছে রাজনীতি, এবং সেই রাজনীতির অংশটুকুতে বাংলাদেশ অবধারিতভাবেই জড়িয়ে আছে, কূটনীতির জায়গাটিতেও আছে, অর্থনৈতিক বিষয়েও আছে। যাই হোক, ঘটনা তো আপনারা জানেনই, রাশিয়া থেকে সস্তায় তেল কেনার অপরাধ করেছে ভারত। মানে এটিতে আসলে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, ভারত এটি মানেনি, বরং তারা স্পষ্ট বলেছে পশ্চিম বনাম বাকি বিশ্বের দ্বন্দ্বে কোনো পক্ষ বেছে নিতে ভারতকে বাধ্য করা যাবে না, কারণ তাদের কাছে রাষ্ট্রীয় স্বার্থ সবার আগে। এ কারণেই তারা বলেছে ভারত তার নিজের পথেই চলবে, চ্যালেঞ্জ যতই আসুক। চ্যালেঞ্জ এসেছে, ক্ষণে ক্ষণে মনে হয়েছে তাদের অর্থনীতি এমন পাকে পড়তে যাচ্ছে যেখান থেকে আর তারা উদ্ধার পাবে না। যে তাদের কথা আলোচনা না করি, যে এই যে সময়টা, এই যে উত্থাল পাতাল একটা সময়, এই সময়ে বাংলাদেশ কি করেছে? বাংলাদেশও তো এই পাল্টা শুল্ক সহ এই অঞ্চলের রাজনীতির ঘূর্ণাবর্তের মধ্যে রয়েছে। কি করেছে তারা? বরং বাংলাদেশের অবস্থা তো আরো কিছুটা নাজুক। গত বছরের আগস্ট আন্দোলনের পরে, সরকার বদলের পরে বাংলাদেশে যে নতুন সরকার যারা গঠন করেছে, তাদের যোগ্যতার ঘাটতি, অভিজ্ঞতার ঘাটতি সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু আসলে একটা ঘূর্ণিপাকের মধ্যেই পড়েছে। এটি আমার কথা নয়, এটি রাজনীতির বিশ্লেষক বা কূটনীতি নিয়ে যারা কথা বলেন তাদের মন্তব্য। তারা প্রশ্ন করছেন বাংলাদেশ কি যে নীতিতে চলছে তার সেই নীতিতে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করতে পেরেছে বা রক্ষা করে চলতে পেরেছে? উত্তর তারাই বলছেন যে না, এটি বাংলাদেশ পারেনি। তো পারেনি যে এই যে ভারসাম্যহীন কূটনীতির ফলে ইউনূস সরকার ভারতের কাছেই অগ্রাধিকার হারিয়েছে। কথাটি এই কারণে বলা হচ্ছে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, মানে এটি আমাদের অবধারিত, কি বলবো, যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, কিন্তু সেই জায়গাটিতে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু হারিয়েছে। এটি এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে বলে অনেকে মনে করছেন। সম্প্রতি পুতিন যখন দিল্লিতে রাজকীয় উষ্ণ অভ্যর্থনা পেলেন, এটা শুধু রাশিয়া ভারত সম্পর্কের বার্তা দিল না বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটা গোটা দক্ষিণ এশিয়াকে পুনর্গঠনের বার্তা দিয়েছে। এক্ষেত্রে ভারত নিজের স্বাধীন পথ বেছে নিতে পারছে, তাদের সেই সাহস রয়েছে, বিচক্ষণতা রয়েছে।
চীন চীন তো একেবারে ফেলে দেওয়ার মানে দেশ নয়, তারা ক্রমশ আগের চেয়ে তাদের অবস্থান শক্ত করছে। অন্যদিকে রাশিয়া আবারও দক্ষিণ এশিয়ায় নতুন স্পেস তৈরি করলো তাদের জন্য। আর বাংলাদেশকে দাঁড়াতে পারছে এই চক্রের মধ্যে, এই অক্ষের মধ্যে? পারছে না। অথচ ইউনূস বলেছিলেন তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, কিন্তু সরকারের কূটনীতি মানে ইউনূস সরকারের কূটনীতি প্রোঅ্যাক্টিভ হওয়ার বদলে ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে দেখেছেন সবাই। এটাই আসলে বাংলাদেশের জন্য মূল ভয়ের বিষয়। গত কয়েক দশক ধরে মার্কিন নীতি নির্ধারকেরা বুঝে ফেলেছিলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য যদি রাখতে হয়, তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক এবং প্রয়োজনীয় অংশীদারিত্ব বজায় রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি। গত দশকে নিরাপত্তা সম্পর্ক, সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত পরস্পর যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছে। মজার বিষয় হচ্ছে যে এই দশকের মধ্যে, মানে যে দশকের কথা বলছি, সেই দশকে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ। তিনি যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি কি করেছেন? তিনি চীনের উপর চাপ বাড়িয়েছিলেন। মানে ট্রাম্প চীনের উপরে যথেষ্ট চাপ বাড়িয়েছিলেন তখন। এই যে নিরাপত্তা নীতি নিয়ে গতকালকে আমরা একটি কন্টেন্ট করেছি, এর আগের কন্টেন্ট আর এবারের কন্টেন্ট আকাশ পাতাল পার্থক্য। আগের বার চীনের উপরে চাপ বাড়ানো হয়েছিল, এবার চীনকে সেকেন্ডারি পজিশনে নেওয়া হয়েছে, অত চাপ দেওয়া হয়নি। তাদের সঙ্গে রয়েছে বুঝে সুঝে ট্রাম্প এগোতে চেষ্টা করছেন। আর কি করেছেন? ওই মেয়াদে ট্রাম্প পাকিস্তানের নিরাপত্তা সহায়তা কমিয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে ভারত মার্কিন ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এটি ট্রাম্পের চাওয়ার প্রেক্ষিতেই। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের সেই আস্থা ধরে রাখতে পারেনি। যে প্রতিশ্রুতি দিয়েছে, স্তম্ভ বলেছে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির, কৌশলের, কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি। নানান ধরনের অপকর্মে সঙ্গে তারা জড়িয়ে গেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এর মধ্যে একটি দেখুন, সেটা হচ্ছে যে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন আচমকা, সেই সিদ্ধান্ত মার্কিন নেতৃত্বের বিচক্ষণতা এবং নির্ভরযোগ্যতা, মানে এটি নিয়ে বড় প্রশ্নের মুখে ফেলেছিল। মানে ভারতের কাছে এটি বড় প্রশ্ন হয়ে উঠেছিল। এছাড়াও এমন অনেক ইস্যু তৈরি হয়েছিল একের পরে, সেটি বলে কলবর বৃদ্ধি করতে চাই না। আবার সাম্প্রতিক যদি দেখি, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ভারতকে এই সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে অনুরোধ করেছিল। ভারত অনুরোধ রাখেনি, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করেছে। তেল আমদানি বন্ধ করতে বলা হয়েছিল, তেল আমদানি অব্যাহত রেখেছে। এতে চরম বিগড়ে যায় ট্রাম্প প্রশাসন। ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক চাপিয়ে দেয়, ফলে মোট শুল্ক দাঁড়ায় 50%। অথচ ট্রাম্প রাশিয়ার তেল আমদানিকারী আরেকটি বড় দেশ হাঙ্গেরিকে নিষেধাজ্ঞা থেকে সরাসরি ছাড় দিয়েছেন। কারণ কি? কারণ হাঙ্গেরির যিনি সরকার প্রধান, তিনি ট্রাম্পের বন্ধু। এইসব ঘটনার কারণে ভারত বুঝে নিয়েছে বা বুঝে ফেলেছে এটা তাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমেরিকার এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। মুখে বলছে তারা ভারত বন্ধু এবং অপরিহার্য অংশীদার, এটিও বলছে, কিন্তু বাস্তবে ভারতকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে বা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কার্যত ভারতের অর্থনৈতিক শক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত স্বাধীনতা, এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে, এটি ধরে নিয়েছে ভারত। ফলে ভারতও ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং নিজের সক্ষমতা বৃদ্ধি
ও বিকল্প অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রাধিকার দিতে শুরু করে। এসিও সম্মেলন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং আরো ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে সম্পর্ক। আপনারা জানেন যে খুব শিগগিরই জেলেনস্কি ভারত সফরে আসছেন। মানে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে অপরিহার্য একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তার বিচক্ষণতা দিয়ে, তার নীরব কূটনীতি দিয়ে। এবং আমি প্রায়ই বলি আমার কন্টেন্টে, গতকালও বলেছি যে তার যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তার যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই সকলকে মিলে মানে আসলে অজিত দোভালের বিশেষণ ছিল জেমস বন্ড, এখন এটি হয়ে গেছে নরেন্দ্র মোদীর জেমস বন্ড স্কোয়াড, তার নেতৃত্বে বাকি যাদের কথা বললাম তাদেরকে নিয়ে। এসবের কারণে ভারত অনেক বুঝে শুনে তারা পুরনো বন্ধু রাশিয়াকে আবারও বেছে নিয়েছে ঘনিষ্ঠতার মাত্রা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এর মাধ্যমে ভারত পাল্টা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। কি বার্তা? যে যুক্তরাষ্ট্র যদি বেশি চাপ সৃষ্টি করে তাহলে ভারতের দিক থেকে এই সম্পর্ক শুধু দুর্বলই হতে থাকবে। এবং আপনারা জানেন ইতোমধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছেন। তার এই পাল্টা শুল্কের যে রাজনীতি, এটিকে অনেকেই অনেক তীব্র ভাষায় আক্রমণ করছেন। যাই হোক, আমি সেই আলোচনা করব না। কি দাঁড়ালো ভারতের এই পদক্ষেপে? ঘটনা বুঝে ফেললেন ট্রাম্প বা তার যারা পারিপার্শ্বিক, তার যারা পরামর্শক রয়েছেন তারা বুঝে ফেললেন এবং ট্রাম্পকে পরামর্শ দিলেন এবং বুঝতে পেরে ট্রাম্প সুর বদলালেন। চীনের আগ্রাসী উত্থান ঠেকাতে, মানে চীন তো ব্যাপক অভাবে এগিয়ে চলেছে, এই উত্থান ঠেকাতে ভারতের সঙ্গে এখন স্বার্থভিত্তিক নরম জোট গঠনের উপায় বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে যুক্তরাষ্ট্রের যতটা দরকার ভারতকে, ভারতের সেই চাহিদাটা এখন আর তেমন তীব্র নয়। কারণ বিকল্প বাজারে প্রবেশের হাতছানি নয়, মানে আমন্ত্রণ রয়েছে ভারতের সামনে নরেন্দ্র মোদীর হাতে। তাই জবরদস্তির লাইন ছেড়ে ভারতকে সমমর্যাদার অংশীদার হিসেবে দেখতে মনোযোগী হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত যেমন, তাকে সেভাবেই গ্রহণ করা উচিত যুক্তরাষ্ট্রের। কারণ ভারত যেভাবে আরেকটি শক্তি হিসাবে এগিয়ে আসছে, সেই প্রেক্ষাপটে এর বাইরে কিছু চিন্তা করার উপায় নেই। এবং বলছেন যে কথাটি বিশ্লেষকরা বলছেন, এই কনসেপ্টটা এটিকে আবার সমর্থন করছেন মার্কিন নীতি নির্ধারকেরাও। ফলে ট্রাম্পের যে হুমজিক্যাল কিছু করবার যে প্রবণতা, এটি তিনি করে থাকেন, আগেও করেছেন, এবারও করছেন, পুরো বিশ্বে হালচাল তিনি লাগিয়ে দিয়েছেন। এই জায়গাটিতে কিছুটা ব্রেক টানতে পেরেছে ভারত। যে আলোচনাটি করলাম যে এই যখন দক্ষিণ এশিয়ার রাজনীতি কূটনীতির চালচিত্র, আবারও জানতে চাই যে সেই জায়গাটায় বাংলাদেশের অবস্থানটা কি। পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন সাইডলাইনে। এই সাইডলাইন মানে শুধু গুরুত্ব কমে যাওয়া নয়, সাইডলাইন মানে সিদ্ধান্তগুলো এখন থেকে অন্যরা নেবে, বাংলাদেশকে শুধু ভুক্তভোগী হতে হবে, শুনতে হবে, মেনে চলতে হবে। খুবই দুঃখজনক পরিণতি এটি যদি সত্যি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় বাংলাদেশ কি নিজের কূটনীতি রিসেট করবে, নাকি সাইডলাইনে দাঁড়িয়ে অন্যের হাতের ক্রীড়নক হবে? খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়ার বদলে ধীরে ধীরে দর্শক দলে পরিণত হবে বাংলাদেশ। এটি যদি হয় তাহলে বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছিল সেই গতি থেকে আমরা পা পিছলে পড়ব এবং এটিকে কেউ বলবেন 10 বছর পিছিয়েছি, কেউ বলবেন 50 বছর পিছিয়েছি, কেউ বলবেন 100 বছর পিছিয়েছি। এবং এই রাজনীতির ঘেরাটোপের মধ্যে
এখন আরো এমন কিছু বিষয় ঘটছে, চলছে, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে, যার প্রেক্ষিতে অনেক কথা উঠছে। অনেকেই বলছেন ভারত কি আক্রমণ করবে বাংলাদেশকে? কেন এই আশঙ্কা তৈরি হলো? এই ভারসাম্যহীন কূটনীতি বাংলাদেশকে কি উপহার দিবে আগামী দিনগুলোতে যদি এই ধরনের কোনো চাপের মুখে আমরা পড়তে চাই? এবং বাংলাদেশ ইস্যুতে রাশিয়া এখন যেভাবে ইনভলভ হচ্ছে, আসলে কিছুতেই আর এখন আমরা বিশ্বমোড়ল আমেরিকার দিকে তাকিয়ে থাকলে চলবে না। এই যে বিশ্বের যে পরাশক্তিগুলো, তাদের সঙ্গে মিলে সমন্বয় করে নিজেদের মঙ্গলের কথা চিন্তা করে নিজেদের কল্যাণ মাথায় রেখেই আমাদেরকে এগোতে হবে। এর বিকল্প হলে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে পড়বে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।